This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানাই, এক ভিডিও নামে খুনের এফআইআর দায়ের হয়েছে। আপনাদের জানাই এই ভিডিও রাজগঞ্জের ভিডিও। বিধাননগর দক্ষিণ থানায় প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। বিধাননগর দক্ষিণ থানায় ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, খুনের অভিযোগ দায়ের হয়েছে। এক স্বর্ণ ব্যবসায়ীকে তিনি খুন করেছেন বলে অভিযোগ দায়ের করা হয়েছে। রঞ্জিত আমাদের প্রতিনিধি এই অভিযোগ নিয়ে আরো জানাচ্ছেন। রঞ্জিত, কি বলা হয়েছে এফআইআর এ, কি অভিযোগ? দেখো, এই ভিডিও স্বপন বর্মনের ভিডিও, অর্থাৎ রাজগঞ্জের ভিডিও। স্বপন বর্মনের বিরুদ্ধে খুন এবং অপহরণ এবং তথ্য প্রমাণ লোপাটের দ্বারা মামলা রুজু করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে গত 28 অক্টোবরে নিউ টাউন যাত্রাগাছির খালের ধার থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছিল এবং পরবর্তীতে পুলিশ জানতে পারে তিনি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা, পেশায় স্বর্ণ ব্যবসায়ী, অর্থাৎ দত্তাবাদে, সল্টলেকের দত্তাবাদে তার সোনার দোকান আছে, যার নাম হচ্ছে স্বপন কামিল্লা। এবং গত আগস্ট মাসে রায়গঞ্জের এই ভিডিও প্রশান্ত বর্মনের বাড়ি থেকে কিছু সোনার গহনা চুরি হয়। পরবর্তীতে বাড়ির কেয়ারটেকার জানায় যে চুরি যাওয়া সোনা স্বপন কামিল্লার কাছে বিক্রি করেছে। সেই মতো জলপাইগুড়ির রায়গঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন পশ্চিম মেদিনীপুরের নীলদায় সেই স্বপন কামিল্লার বাড়ি যায় এবং তিনি সেই সময় বাড়িতে ছিলেন না এবং পরিবারকে হুমকি দিতে থাকেন যে প্রাণে মেরে দেবে স্বপন কামিল্লাকে। এমনটাই কিন্তু ভিডিও করে স্বপন কামিল্লার পরিবার এবং সেই ভিডিও কিন্তু মোহনপুর থানার পুলিশের হাতে তুলে দেয় স্বপন কামিল্লার পরিবার। পরবর্তীতে স্বপন কামিল্লা প্রশান্ত বর্মন মোহন কামিল্লার সঙ্গে যোগাযোগ করে এবং ফোনে যোগাযোগ করে এবং চুরি যাওয়া সকল সোনা তিনি ফেরত দেবে এমনটাই জানা প্রতিশ্রুতি মতো। এবং গত মঙ্গলবার অর্থাৎ 27 তারিখে দত্তাবাদে স্বপন কামিল্লার সোনার দোকানে এসে উপস্থিত হয় প্রশান্ত বর্মন এবং প্রশান্ত বর্মন সেই সময় তার সরকারি গাড়ি নিয়ে উপস্থিত হয়। নীলবাতির গাড়ি নিয়ে দুটি সরকারি গাড়ি আসে, সেটা হচ্ছে সল্টলেকের দত্তাবাদে এবং সেই সঙ্গে 5 জন ছিল এবং স্বপন কামিল্লা এবং যে সোনার দোকানটি যে বাড়িওয়ালা ছিল, বাড়িওয়ালাকে গাড়িতে বলপূর্বক তুলে নিউ টাউনের দিকে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে তুমি সঙ্গে থাকো, আপনাদের শোনাবো কি অভিযোগ রয়েছে। ভাইয়ের সঙ্গে আমাদের দোকানে দাদা গেছে দোকান খুলতে, ওরা এসে দাদাকে তুলে নিয়েছে, খুন করে দিয়েছে। কোথায় দোকান ছিল আপনার দাদা? এই লাবণী দত্তাবাদ। কোন জায়গাটা দোকান ছিল? লাবণী বাস স্ট্যান্ডের কাছে। কিসের দোকান? সোনার দোকান। ওকে তুলে নিয়ে ওকে পুরো কেটে দিয়েছে, ওকে পুরো এখানে কেটেছে, এখানে কেটেছে, এখানে কেটেছে, এখানে কেটেছে, হাতে কেটেছে, দুটো হাতে কেটেছে। আবার সেখান থেকে সেই প্রশান্ত বর্মাই তুলে নিয়ে গেছে। প্রশান্ত বর্মা এসে দোকান খুলিয়েছে ওই ভিডিও অফিসার, দরজা ফরজা খুলে সব বার করিয়ে নিল, জিনিসপত্র যা ছিল সব বার করিয়ে নিল, ক্যামেরা খুলে নিয়ে চলে গেছে সব। হ্যাঁ, ওনাকে তুলে নিয়েছে, আমাকেও তুলেছে একটা গাড়িতে আলাদা। আমি একাই গেছি, সব ড্রাইভার নিয়ে। ওনাকে ভিডিও অফিসার বলছে ওনাকে তুলে নাও, তুলে নিয়ে গিয়ে আমাকে কাছাকাছি ছেড়ে দিয়েছে। ও গাড়ি স্পিড যা নিয়ে গেল, আমরা ধরতে পারিনি। নিউ টাউন সকালবেলা রাস্তাঘাট দিয়ে চলাচল দিয়ে ওটা দেখতে পেলে একটা লাশ উপর হয়ে পড়ে আছে। তারপরে কে পুলিশের খবর দিয়েছে আমরা ঠিক জানি না। তার পুলিশ আসলো যথারীতি, 2 গাড়ি এসে মোটামুটি ওই ফটো তুলে আবার ওরা একটু লোককে জিজ্ঞাসাবাদ করলো, তারপর করার পরে লাশটাকে নিয়ে চলে গেল। দেখুন, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা এই ব্যবসায়ী, যার দেহ নিউ টাউনে পাওয়া গিয়েছে যাত্রাগাছিতে, আর মামলাটা বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হয়েছে খুনের মামলায় প্রশান্ত বর্মন ভিডিওর বিরুদ্ধে। আমরা পশ্চিম মেদিনীপুরে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দেবব্রত। একটু জানতে চাই, পরিবারের অভিযোগ আমরা শুনছিলাম যে ঠিক কি হয়েছে ঘটনা, তদন্ত সূত্রে এখনো পর্যন্ত কি জানা হয়েছে বা জানা গেছে, কি আপডেট আছে? আর দেখো, মৃতের যে পরিবার, মৃতের পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই সম্পূর্ণ সরাসরিভাবে অভিযোগ করছেন প্রশান্ত বর্মনের, স্বপন বর্মনের বিরুদ্ধেই। তার অভিযোগ যে ওই ভিডিও এবং উনি এসেছিলেন এবং বাড়িতে এসে হুমকিও দিয়েছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে বাড়ির লোককেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল এখান থেকে, সেরকমই বলছেন। এবং যিনি স্থানীয় পঞ্চায়েত সদস্য ওখানকার, তিনিও ওইদের সাথে সল্টলেকে গিয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে
এবং যখন এই ধরনের ঘটনা ঘটেছিল ওনারা স্থানীয় থানাতে গিয়েছিলেন, স্থানীয় থানা বলেছিলেন যে যেখানে ঘটনা ঘটেছে সেই জানাতে গিয়ে অভিযোগ জানাতে। সেই মোতাবেক ওনারা কিন্তু সল্টলেকেও যান এবং দত্তাবাড়ি যেখানে ঘটনা ঘটেছিল সেখানেও তিনি গিয়েছিলেন এবং সেখানে অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে যখন আমরা তার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু বাড়ির লোক পুরোপুরি সম্পূর্ণভাবে কান্নায় ভেঙে পড়ছেন। তাদের সরাসরি অভিযোগ ওই অফিসারের বিরুদ্ধে, আধিকারিকের বিরুদ্ধে, যে তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন এবং সরাসরি খুনের অভিযোগ করছেন। পরিবারের লোকজনই অভিযোগ করছেন। এই মুহূর্তের বড় খবর এবং বড় ব্রেক আপনাদের জানাচ্ছি, একজন বিডিও তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধে খুনের অভিযোগ। বিধাননগর দক্ষিণ থানায় রুজু হয়েছে এফআইআর। তার কারণ, একজন ব্যবসায়ী, যে ব্যবসায়ীর বাড়ি হচ্ছে এই দাঁতনে, তাকে তুলে নিয়ে গিয়েছেন এই বিডিও, তারপর তাকে খুন করেছেন। খুন করে দেহ নিউ টাউনের যাত্রাগাছিতে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন তার পরিবারের লোকজনই, যে খুন করেছেন তাদের বাড়ির লোককে এই প্রশান্ত বর্মন। ব্যবসায়ীর নাম হচ্ছে স্বপন কামিল্লা। তার বিরুদ্ধে আবার এই বিডিওর অভিযোগ যে তিনি সোনা চুরি করেছেন। আজ এসআইআরের বিরোধিতা করে পথে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপর মুখ্যমন্ত্রী কটাক্ষ করতেও ছাড়লেন না। তিনি বললেন বিজেপিতে বেশ কিছু গদ্দার রয়েছে, একজন বাবুও রয়েছে। তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। কয়েকটা গদ্দার আছে বিজেপিতে, যাকে যা ইচ্ছে বলে যায় এজেন্সি দিয়ে। আর এরা ঘোরে আবার 80টা গাড়ি নিয়ে, 100টা গাড়ি নিয়ে। জনগণের নেতা, সামনে বডিগার্ড, পেছনে বডিগার্ড, ডাইনে বডিগার্ড, বায়ে বডিগার্ড, মাথায় বডিগার্ড, চোখে বডিগার্ড, নাকে বডিগার্ড, ঠোঁটে বডিগার্ড। এত সাহস! কোনো একজন বাবু, আমি তাকে বাবু বলছি, মানে বাবু শোনা নয়, পাক্কা বাবু, বলছেন তিনি একটা জেলায় যাবেন যেন কোনো জনগণ না থাকে, ভিড়ভাড় না থাকে। হরিদাস সব। মানুষকে বন্ডেড লেবার বানিয়েছিস, লজ্জা করে না? মানুষের গদির জন্য তোমরা উপযুক্ত নয়। আমি চেয়ারকে বলছি না, কিন্তু বাবুকে বলছি। কোন বাবু আমি বলবো না। প্রথম বাবুও হতে পারে, দ্বিতীয় বাবুও হতে পারে, আবার বাচ্চারা চামচ দিয়ে দুধ খায়, সেই চামচ দিয়ে দুধ খাওয়া বাবুও হতে পারে। আমি কাউকে ইঙ্গিত করে বলছি না। আমি চেয়ারটাকে রেসপেক্ট করি, কিন্তু মনে রাখবেন দালালি করারও একটা লিমিট আছে। এদিকে শুভেন্দু অধিকারী তিনিও থেমে নেই। তার বক্তব্য, রাজীব গান্ধী বাজপেয়ীর সঙ্গে যে গদ্দারি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য শোনাবো। আমি শুধু বলি, শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রাম নাম থাকলে দিদি থেকে দিদিমা হতেন, মুখ্যমন্ত্রী হতেন না। এই রাস্তার মালিক ছিল তড়িৎ তোপদার আর মানস মুখার্জি। এর গদ্দারের ইতিহাস 98তে, 97তে কংগ্রেস, 98তে এনডিএ, 2001-এ কংগ্রেস সঙ্গে জোট, 2002-এ আবার এনডিএ, আবার 2009-এ ইউপিএ। এই গোটা ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় নিমক হারাম। যে যে উপকার করেছে তার পিছনে ছুরি মেরেছে, সে রাজীব গান্ধী হতে পারে, অটল বিহারী বাজপেয়ী হতে পারে, আর অন্য কেউ হতে পারে। তার নাম হলো মমতা ব্যানার্জি। সবচেয়ে বড় গদ্দার কেউ ভারতীয় রাজনীতিতে থাকলে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। এখন হিন্দুদের হোমল্যান্ড পশ্চিম বাংলায় হিন্দুদের পিছন থেকে ছুরি মারছেন। ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেস রীতিমতো সরব। মমতা বন্দ্যোপাধ্যায় আজ সতর্ক বার্তা দিচ্ছেন। কি সতর্ক করছেন? বলছেন দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম নেই ভোটার তালিকায়। দ্বিজেন মুখোপাধ্যায় যদি নাম ওড়াতে পারে তাহলে যে কারোর নামই উড়িয়ে যেতে পারে। রবীন্দ্রসঙ্গীতের যিনি একজন মহাগুরু, লিজেন্ডারি ফিগার, 2002-এ তুমি যে ভোটার লিস্টটা ম্যাপিং করে বের করলে, দ্বিজেনদের নাম তো নেই। দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম ছিল না তখন, বাড়িকে বাড়ি উড়িয়ে দিয়েছে। তা দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম যদি ওড়াতে পারে, তা সবার নামই এরা ওড়াতে পারে। ওনার বাড়ি, উনি 1989-এ সল্টলেকে চলে যান,
তার আদি বাড়ি ছিল শ্যামপুকুরে। 2002-তে তার পরিবারের নাম নেই, কারণেই এবার সল্লেকের বাড়িও লোপাট, যেখানে প্রেজেন্ট থাকতেন পরিবার নিয়ে। এই দেখুন দুটো ভোটার লিস্ট, HA81 হাউস নাম্বার নাই, এটাও নেই, শ্যামবাজার নাই। দেখুন, দ্বিজেন মুখোপাধ্যায়ের ভোটই তো কলকাতা কর্পোরেশনের বুথে ভোটে, গত ভোটে এসে উনি উপর থেকে এসে দিয়ে গেছেন। উনি আগে থেকেই জানতেন মনে হয় যে তৃণমূল ওনার ভোটটা ফেলে দেবেন, ওই জন্য লজ্জায় উনি 2002 নাম তোলেন। আসলে এসআইআর এর প্রক্রিয়াটা নিয়ে সমস্যা রয়েছে, আপত্তির জায়গা রয়েছে। এই প্রক্রিয়ার সময়সীমা নিয়েও প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3-4 মাসের মধ্যে কিভাবে 10 কোটি মানুষের এসআইআর হবে, প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো। ওই যদি তোমার সত্যি দেশপ্রেম, একটা উত্তর দাও। ইলেকশন বাউন্ড 4টে স্টেট, ফেব্রুয়ারিতে তুমি ইলেকশন ডিক্লেয়ার করবে, হাতে রইল কবে? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3টে মাস। 3টে মাসের মধ্যে তুমি বাড়ি বাড়ি গিয়ে 10 কোটি লোক তার ফর্ম ফিল আপ করে সব হবে? যে কাজটা 2.5 বছর 3 বছর লাগে, লোকের ধৈর্যের বাঁধ ভাঙবে না। তুমি পরে করতে আপনার ইলেকশন। আসাম থেকে চিঠি আসছে এনআরসি বলে, ছুঁড়ে ফেলে দিন, বাংলায় কাউকে গায়ে হাত দিতে দেব না। মতুয়াদের কাছেও ক্যাম্প করে 2 নম্বরই করা হচ্ছে টাকা নিয়ে। ভয় পাবেন না, দিদি আছে। বড় মাকে আমি কিন্তু বারবার চিকিৎসা করাতাম, এবং বড় ওই ঠাকুর বাড়ি আমি বারবার গেছি। এটা মাথায় রাখবেন, ঠাকুর বাড়ির নামে শপথ করে বললাম, আপনাদের জন্য যা যা করার দরকার করব। আর গায়ের জোরে যদি আপনাদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়, ধাক্কা কিন্তু তাহলে অনেককেই খেতে হবে। একটা গান বানিয়ে দেব, ধাক্কা ধাক্কা ধাক্কা। কি বাবুল, বাড়াও একটা গান, ধাক্কার ওপর। ভারতবর্ষের সব জায়গাতেই এসআইআর হবে, আসামেও এসআইআর হবে। আসামের নাগরিকত্ব নিয়ে যেহেতু মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, মুখ্যমন্ত্রী নাকি আইনের স্নাতক, ভুলে গেছেন নাকি চাকু পুঁতে পাশ করেছিলেন। আগে যেরকম কংগ্রেসের লিডাররা করতেন, কলকাতার ল কলেজগুলোতে বেঞ্চের মধ্যে চাকু এইভাবে পুঁতে দিয়ে খাতা বই খুলে লিখতেন। অনেক বড় বড় কংগ্রেসি নেতা সেই সময় এইভাবে লয়ার হয়েছিলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো তখন তো কংগ্রেসি নেতা ছিলেন, ওইভাবে পাশ করেছিলেন না পড়াশুনো করেছিলেন। সুপ্রিম কোর্টে যখন কোনো কিছু পেন্ডিং থাকে, তখন সুপ্রিম কোর্টের স্থান হচ্ছে সবচেয়ে উপরে। স্বাভাবিকভাবে তার নিচের সাবঅর্ডিনেট কোনো সংস্থা সেই সিদ্ধান্ত নিতে পারে না। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে কোনো বাংলাদেশি মতুয়াকে এই বাংলাদেশে পুশব্যাক করা যাবে না, পুশব্যাক করতে দেব না, তাহলে বিজেপিকে আমাদের দেহের উপর দিয়ে যেতে হবে, এমনটাই হুঁশিয়ারি অভিষেকের। মুখ বলে যাচ্ছি, যতদিন তৃণমূল কংগ্রেসের একটা সৈনিক এই বাংলার মাটিতে থাকবে, একটা মতুয়া ভাই বা একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে ডিপোর্ট করতে আমরা দেব না। তার আগে আমাদের মৃতদেহের উপর দিয়ে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকারকে পেরোতে হবে। আপনারা এদের ফাঁদে পা দেবেন না। যেই এদের ক্যাম্পে যাবেন, আমি তো শুনছি এখন মতুয়া মহাসংঘের কার্ড দিয়ে 800 টাকা করে তোলা হচ্ছে। এই হচ্ছে বিজেপি। আপনার আবেগ নিয়ে যারা ছেলে খেলা করে, ধর্মের নামে যারা রাজনীতি করে, যারা বাংলায় ধর্মের নামে বিভাজন করে, বাংলাকে অনুতপ্ত করার ষড়যন্ত্র চক্রান্ত বছরের পর বছর এরা করেছিল, এদের ষড়যন্ত্রের আগুনে বাংলার 10 কোটি মানুষ ঐক্যের প্রদীপ জ্বালিয়ে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে তুলে ধরে বাংলার ভালোবাসা, সংস্কৃতি, ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখেছে। আমি
আর এসআর আবহের মধ্যেই এক বাংলাদেশিকে পাওয়া গেল ভারতের ভোটার কার্ডে জলজল করছেন। শ্বশুরকে বাবা বানিয়ে ফেলেছেন আর তারপর তার নাম সেখানে ঢুকে গেল ভারতের ভোটার হিসেবে। সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকে বাংলাদেশের টাউন শ্রীপুর এলাকার বাসিন্দা নাজমুল গাজী। হিঙ্গলগঞ্জের নূর ইসলাম গাজীর মেয়েকে তিনি বিয়ে করেন। এরপর শ্বশুরকে বাবা বানিয়ে এদেশের ভোটার কার্ড বানিয়ে নেন বাংলাদেশের যুবক। 2002 সালে তো ভোটার লিস্টে নাম নেই তো। ওয়াইফের নাম কি? ওয়াইফের নাম তাসলিমা বিবি। তাসলিমা বিবি। এই তাসলিমা বিবির বাবার নামই তো হচ্ছে নূর ইসলাম গাজী। শ্বশুরকে তো আপনি বাবা সাজিয়েছেন। ছোটবেলাতে আসি এবং সেই হিসেবে। আপনার বাংলাদেশে কোথায় বাড়ি ছিল আপনাদের? টাউন শ্রীপুর। টাউন শ্রীপুর বাংলাদেশে বাড়ি ছিল। এখানে কি করেন? রাজমিস্ত্রি কাজ করেন। দেখুন, এই বিষয়টা তো আমার জানা ছিল না। আপনাদের মাধ্যম থেকে আমি বিষয়টা জানতে পারলাম যে একজন বাংলাদেশি ইন্ডিয়ান একটা মেয়েকে বিয়ে করে তার শ্বশুরের পরিচয়ে নিজের পরিচয় দিয়ে সেখানকার ভোটার লিস্টে নাম তুলেছেন। তো এটা একদম ঘৃণ্য অপরাধ, এটা করা ঠিক হয়নি। তো আমি অবশ্যই প্রশাসনকে জানাবো যে যাতে নির্বাচন কমিশন এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। এই এসআইআর আবহে উদ্বেগের মধ্যে রয়েছে মালদার মানিকচকের ধরমপুর। তার কারণ 96 নম্বর বুথে কয়েকশো ভোটারের নাম নেই 2002 এর তালিকায়। কি হবে? ভোটারদের দাবি বহু বছর ধরে ভোট দিচ্ছেন তারা। 2002 এর আগেও ভোট দিয়েছেন, এখন ভোটার তালিকায় নাম না দেখে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন তারা। আমার 2002 লিস্টে নাম নেই, অথচ আমি 98-এ ভোট দিয়েছি, তারও লিস্ট আছে। 2003-এ ভোট দিয়েছি, তারও লিস্ট আছে এবং পরেও লিস্ট আছে। কিন্তু এখন যে লিস্ট খোঁজাখুঁজি হচ্ছে তাতে বর্তমানে 2002 লিস্টে নাম দেখতে পাচ্ছি না। আমি 1984 সাল থেকে ভোট দিয়ে আসছি। 25-এর লিস্ট বেরিয়েছে, তাতেও আমার নাম আছে। কোথায় নাম নেই? হ্যাঁ, দিয়ে নাম নেই। 2002-এর ভোটার তালিকায় নাম নেই। নাম নেই। আমার বাপ দাদার 7 পিঢ়ির কাগজ লিস্টটা পারে জমির দলিল, সেটাও দুব প্রমাণ। তাহলে নাম নেই কেন? 2000 কার ভুলে হয়েছে? এটা ভুল কে করলো আমরা কেমন করে বুঝবো? 1996 সালের পর থেকে আমার বাপ দাদা আমার গ্রামবাসী যত ছিল সবাই কিন্তু কন্টিনিউয়াসলি এখন পর্যন্ত ভোট দেয়। এখন পর্যন্ত ভোট দেওয়ার পরে যে এসআইআর নিয়ে যে একটা হট্টগোল শুরু হয়েছে, সেই এসআইআর দেখা যাচ্ছে যে 2002 সালে যে ইলেকশন কমিশনের সাইটে যে লিস্ট দিয়েছে সেই লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের গ্রামবাসীর প্রায় 800+, তার মানে 900-র মতো প্রায় ভোট নাই, উধাও আছে। সন্দেশ সুপার প্রাইম টাইমে একটা চাঞ্চল্যকর খবর দিয়ে আপনাদের। লক্ষ্মীর ভান্ডারের আবেদন করেছেন কে জানেন? তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী। দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এক্স মাধ্যমে একটি আবেদনপত্রের ছবি পোস্ট করে দাবি করেছেন সুকান্ত মজুমদার। সেই পোস্টটি আপনাদের দেখাচ্ছি। শ্রীময়ী মল্লিকের পাল্টা দাবি, কাঞ্চন মল্লিককে বিয়ের আগেই তিনি বাকিদের মতো লক্ষ্মীর ভান্ডারের আবেদন করেছিলেন। রাজনৈতিক উদ্দেশ্যে এসব পোস্ট করা হয়েছে, অভিযোগ শ্রীময়ীর পরিবারের। আমার সাথে তো কাঞ্চনের বিয়ে হয়েছে 1 বছর, বিধায়কের স্ত্রী হয়েছে আমি 1 বছর। তো লক্ষ্মীর ভান্ডারটা তো আমি করেছি দীর্ঘ বছর আগে, যখন চালু হয়েছিল 2018-19 সালে। তো আমার বক্তব্য হচ্ছে যে তখন তো আমি একজন জনসাধারণ হিসেবে, নাগরিক হিসেবে তো আমার এই অধিকারটা আছে যে আমি একটা লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করতে পারি। এটা ইটস নট আ ক্রাইম। মমতা ব্যানার্জি একবারের জন্য কখনোই বলেননি যে কেউ লক্ষ্মী ভান্ডার নিতে পারবে না। শ্রীময়ী কি বিয়ের আগে অ্যাপ্লাই করেছিল লক্ষ্মী ভান্ডার, না পরে অ্যাপ্লাই করেছিল? বিয়ের আগে করেছিল। বিয়ের আগে করেছিল। তখন কি কাঞ্চনের সঙ্গে কথাবার্তা চলছিল? বিয়ের কথাবার্তা কাঞ্চনের সঙ্গে? না, এমনি শুটিং ফুটিং করার সময় হয়তো এমনি কথাবার্তা হতে পারে, কেন এরকম কিছু কথা। মানে তখনও কাঞ্চনের সঙ্গে বিয়ের কথাবার্তা হয়নি? না, সেরকম কিছু হয়নি। না, পাচ্ছে না লক্ষ্মী ভান্ডার? পাচ্ছে না। নতুন করে কি অ্যাপ্লাই করেছে? না, নতুন করে অ্যাপ্লাই করেনি। বিয়ের আগে করেছে, সেটা সবাই যেমন করেছে, কোটি কোটি মহিলা করেছে, ও তাই করেছে। আচ্ছা, তারপরে যে হওয়ার পরে, বিয়ে হওয়ার পরে যদি তোমাদের আইনে বলে যে বা কিছুতে বলে এটা করলেন কেন, সেটা তো আমি ঠিক বলতে পারবো না।